আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল ফাহাদ, ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে রয়েছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়ন করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইটির অষ্টম অধ্যায়টি নিয়ে। এটি হচ্ছে বইটির সর্বশেষ অধ্যায়। অধ্যায়টির নাম হলো মনোবন্ধু। তো মনোবন্ধু বলতে আমরা কি বুঝি, এটি আমাদের বিস্তারিত আলোচনা হবে আমাদের ক্লাসে। তার আগে আমি একটু হালকা বলে নিতে চাই যে হচ্ছে এই অধ্যায়টি কিসের জন্য অথবা কি ভিত্তিতে এসেছে আমাদের বইয়ে। তো আমরা আমাদের বাংলাদেশের মানুষজন সাধারণত আমরা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটু বেশি উদাসীন। শারীরিকভাবে আমাদের জ্বর বা হচ্ছে ঠান্ডা অথবা যে কোনো অসুখ হলে আমরা ডক্টরের শরণাপন্ন হই, কিন্তু দেখা যায় যে হচ্ছে আমাদের মানসিক আমরা যে কোনো সমস্যায় যদি ভুগি তাহলে এর জন্য আমরা কোনো স্বাস্থ্যগত ব্যবস্থা গ্রহণ করি না। কিন্তু এটি খুবই অনুচিত একটি কাজ। কারণ মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য দেখা যায় যে আস্তে আস্তে আমাদের শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের উচিত সবসময় মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখা। আর মানসিকভাবে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে ডক্টরের শরণাপন্ন হওয়া। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখে নিই আমরা আজকের ক্লাসে কি আলোচনা করব। তো ক্লাসের শুরুতেই আমরা একটি প্রাথমিক আলোচনা করব, যা থেকে আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়টিতে কি রয়েছে এবং কি আলোচনা করা হবে। দ্বিতীয়ত আমরা একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক ঘটনা সম্পর্কে জানবো, যে ঘটনাটি জানলে আমরা মানসিক স্বাস্থ্যের জন্য মনোবন্ধুর কি প্রয়োজনীয়তা রয়েছে তা সম্পর্কে ধারণা পাবো। এবং তারপর আমরা জানবো মনোবন্ধু বিষয়টা আসলে কি। তারপর আমরা আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব নামক একটি ছক রয়েছে আমাদের বইয়ে, তা সমাধান করব। আমাদের সেবাসমূহ নামক একটি ছক রয়েছে, তারও সমাধান করব। 101 পৃষ্ঠাতে আরেকটি ছক রয়েছে, তা সমাধান করব। আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা, আমি মনোবন্ধু হওয়ার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছি, মনোবন্ধু হয়ে কি কি পরিকল্পনা গ্রহণ করেছি, এই সংক্রান্ত একটি ছক রয়েছে আমাদের বইতে, তাও আমরা সমাধান করব। মনোবন্ধু হয়ে আমি এককভাবে যে কাজগুলো করেছি তার সমাধান করব, এবং মনোবন্ধু হয়ে আমি দলগতভাবে যে কাজগুলো করেছি তাও আমরা আজকে দেখব। তো চলুন দেখি। প্রথমে আমরা আমাদের অধ্যায়টির প্রথম প্যারাগ্রাফটি একটু করে নিব, তাহলে হচ্ছে এই অধ্যায়টি সম্পর্কে একটু ধারণা পাবো। তো চলুন একটু রিডিং করে নেওয়া যাক। চন্দনদের স্কুল বর্ণাঢ্যদের সেবায় বেশ কিছু কাজ করেছে। তারা ভালো থাকা ক্লাবের পক্ষ থেকে সমবয়সীদের সঙ্গে কথা বলেছে, তাদের মনের কথা শুনেছে, সাহস দিয়েছে, এবং কয়েকজনের কিছু সমস্যা হচ্ছিল বলে নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের মানসিক সহায়তার জন্য তথ্য দিয়েছে। জেলা প্রশাসক এই শিক্ষার্থীদের কার্যক্রমে খুশি হয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চেয়েছেন। স্কুলের পক্ষ থেকেও শিক্ষার্থীরা তার সম্মানে ছোট একটা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে। চন্দন ও রাহেলার উপর দায়িত্ব পড়েছে এই অনুষ্ঠানটি পরিচালনার। দুজন শিক্ষক তার সঙ্গে সহযোগিতায় থাকবেন। সব প্রস্তুতি শেষ, অনুষ্ঠানের দিন চলে এসেছে। তো আমরা এখানে একটি ছোট্ট ঘটনা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে চন্দন নামের একজন শিক্ষার্থী রয়েছে, যে হচ্ছে বর্ণাঢ্যদের সহায়তায় তারা তাদের ক্লাবের নাম হচ্ছে ভালো থাকা, এই ক্লাবের হয়ে কাজ করেছে, বর্ণাঢ্যদের সহযোগিতা করেছে এবং সাহায্য করেছে, এবং আরো বেশ কিছু কাজ করেছে, যার ফলে জেলা প্রশাসক খুশি হয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করেছে, যেখানে হচ্ছে চন্দন চন্দনকে ও তার দলকে হচ্ছে সংবর্ধনা দেওয়া হবে। তো দেখি এই ঘটনার শেষে কি বলা হয়। তো জেলা প্রশাসক তো একটি আলোচনা সভার আয়োজন করতে বললো। তো দেখি এখন কি হয়, এই ঘটনাটি আমাদের জানতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কি নিয়ে আমাদের আলোচনা হবে এবং মানসিক
প্রশান্তির কি প্রয়োজনীয়তা এবং মনোবন্ধু কি, মানে আমরা মূল আলোচনাতে এই গল্পের মাধ্যমে ঢুকতে পারবো। তো জেলা প্রশাসক সহ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ আলাপ আলোচনা শুরু করেছেন। হঠাৎ চন্দন কেমন যেন একটু অসুস্থ বোধ করলো। সে প্রস্তুতি অনুযায়ী কথা বলতে পারছে না, সেজন্য একটু বিব্রত বোধ করছে, কি করবে বুঝতে পারছে না। রাহেলা বিষয়টি খেয়াল করলো এবং শিক্ষকের সঙ্গে আলাপ করে সে বাকি কাজ শেষ করলো। জেলা প্রশাসকও খেয়াল করেছিলেন। তিনি রাহেলার সঙ্গে কথা বলেছেন যাতে চন্দন বিব্রত বোধ না করে। ওর সহপাঠী ও শিক্ষকবৃন্দ অনেক বোঝালেন, কিন্তু চন্দন নিজেকে দোষারোপ করতে থাকলো। আমার জন্যই এমন হলো, আমি অনুষ্ঠানটা ঠিকমতো করতে পারলাম না। সে মানসিক চাপের মধ্যে থাকে, আগের মতো প্রাণবন্ত নেই, একটু নিজেকে গুটিয়ে রাখে। তো এখানে আমরা যে ঘটনাটি দেখতে পাচ্ছি তা হলো, চন্দন যেই অনুষ্ঠানটির আয়োজন করেছিল সেখানে তার একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু সে হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সেইখানে সে অংশগ্রহণ করতে পারেনি। যার ফলে সে একটি লজ্জার মধ্যে পড়ে যায়। মানসিকভাবে সে নিজেকে অপরাধবোধ অপরাধী মনে করতে শুরু করলো এবং নিজেকে দোষারোপ করতে শুরু করলো। যার ফলে সে দেখা যেতে লাগলো যে সে মানসিক চাপের মধ্যে আছে এবং সে আগে যে এরকম প্রাণবন্ত অবস্থায় থাকতো সেরকম প্রাণবন্ত আর থাকছে না, এবং সে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছে এবং নিজেকে আলাদা করে রেখেছে। তো এটি অবশ্যই একটি মানসিক সমস্যা, যার কি সমাধান দেখি। তারপর রাহেলা চন্দনের অনুমতি নিয়ে শ্রেণীর সবার সঙ্গে কথা বলল। এরপর সবাই শিক্ষক দীপা আপার সঙ্গে বসলো। তিনি বললেন, চলো আমরা সহমর্মী হয়ে মন খুলে কথা বলি। কথা বলতে গিয়ে দেখা গেল বিভিন্ন কারণে অন্যদেরও এরকম দু একবার হয়েছে। একজন বলল সে বাড়ি যাওয়ার পথে একটা দুর্ঘটনা দেখেছিল, এটা নিয়ে অনেকদিন খুব ভয় করেছিল স্কুলে আসতে, এখন ঠিক হয়ে গেছে। যারা বিভিন্ন অসুবিধার কথা শেয়ার করে তাদের মধ্যে কেউ কেউ বলল ওর নানুর সঙ্গে ওর খুব সখ্য, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওর খুব দুশ্চিন্তা হচ্ছে, কিছুই ভালো লাগছে না। একজন বলল ওর এক প্রতিবেশী ওকে নিয়ে কটূক্তি করেছিল, এরপর অনেক দিন ও খুব মানসিক চাপে ছিল। তো যখন রাহেলা, চন্দনের ফ্রেন্ড, দেখতে পেল যে চন্দন নিজেকে গুটিয়ে নিয়েছে, চন্দনের কিছু মানসিক সমস্যা হচ্ছে, তখন রাহেলা একজন সচেতন বন্ধুর মতো কাজ করলো। সে তার শ্রেণী শিক্ষিকা দীপা আপার কাছে এই সমস্যাটি খুলে বলল। তখন দীপা আপা একটি দল গঠন করলো এবং দলের মধ্যে 10-12 জন, ধরে নিই আমরা যে 10-12 জন নিয়ে একটি মিটিং বসলো তারা। তো মিটিং এ তাদেরকে বলা হলো যে সবাই সবার সমস্যাগুলো শেয়ার করতে। তো যখন আমরা কারো সমস্যা সম্পর্কে জানি না তখন আমরা দেখি যে আমাদের ছোট ছোট সমস্যাগুলোকেই আমাদের অনেক বড় মনে হয়, কিন্তু যখন আমরা সেই সবার কথাগুলো শুনি তখন দেখতে পাই যে না, আমার আমার থেকে বড় সমস্যায় মানুষের রয়েছে, ফলে আমাদের কিছুটা স্বাভাবিক অনুভব হয়। অথবা এটাও হতে পারে যে যখন আমরা দেখি যে না, আমি একাই সমস্যায় নেই, অনেকেই এরকম সমস্যায় থাকে এবং সমস্যাটাই বাস্তব জীবনে আসা স্বাভাবিক। তো যখন আমরা এটা মেনে নেই তখন আমাদের মানসিক চাপ অনেকটা কমে আসে। তো এটার জন্য হচ্ছে দীপা আপা এরকম একটি দলগত আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল, যা একটি ভালো কাজ ছিল, যার মাধ্যমে চন্দন তার মানসিক সমস্যা থেকে বের হয়ে আসতে পেরেছিল। তো চলুন এখন দেখে নিই মনোবন্ধু জিনিসটা কি। যেহেতু আমরা মনোবন্ধু নিয়ে আলোচনা করব আমাদের ক্লাসে, তো এর জন্য আমাদের জেনে নেওয়া উচিত মনোবন্ধু জিনিসটা কি। তো এভাবে মানসিক চাপ কেউ কেউ কাটিয়ে উঠেছে, আবার কেউ কেউ এখনো একটু সমস্যা বোধ করছে। তো বললাম একটু আগে যে অনেকেই মানসিক সমস্যায় ভুগছে। তো কেউ কেউ আবার আলাপ আলোচনার মাধ্যমে মানসিক চাপটা কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু আবার অনেকেই সমস্যার মধ্যেই রয়ে গেছে, কাটিয়ে উঠতে পারছে না। তো সবাই মন খুলে কথা বলার পরে ওরা বেশ ভালো বোধ করছিল। ঠিক করলো এরকম ভালো থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ওরা মাঝে মাঝে বসে মন খুলে কথা বলতে পারে।
তো এটা কোন ক্লাব? তো বললামই সবার প্রথমেই ছিল এটা আমাদের ক্লাসের যে ভালো থাকা ক্লাব। তাদের একটা ক্লাব রয়েছে যার নাম হচ্ছে ভালো থাকা ক্লাব। তো তারা হচ্ছে ভালো থাকা ক্লাবের পক্ষ থেকে মাঝে মাঝে মন খুলে কথা বলতে পারে এরকম একটা আয়োজনের কথা ভাবলো। হঠাৎ হঠাৎ কোনো ঘটনায় যদি এমন হয়, তাহলে কি করা যায়, কিভাবে তাকে সহযোগিতা করা যায়, তা নিয়ে কাজ করা যায়। যে তাদের ক্লাবের যদি কেউই মন খারাপ থাকে, অথবা ক্লাবের ভিতরে না ক্লাবের বাহিরেও যদি কেউ মন খারাপ থাকে, তাহলে তারা কথা বলে কিভাবে ভালো করা যায়, এরকম হচ্ছে তারা চিন্তা ভাবনা করতে লাগলো। এই উদ্যোগের জন্য রাহেলাকে চন্দন, ওর সহপাঠীরা ও দীপা আপা ধন্যবাদ জানালেন। যেহেতু রাহেলা এখানে সবার প্রথম এগিয়ে এসেছে, তাই হচ্ছে চন্দন ও তার সহপাঠীরা ও দীপা আপা তাদেরকে রাহেলাকে ধন্যবাদ জানালো। চন্দন বলল, সবার কাছ থেকে শুনে ও নিজে বলার পরে তার এখন আর নিজেকে নিয়ে অভিযোগ নেই। সে বুঝতে পারছে এমন সমস্যা শুধু তার একার নয়, অনেকের মাঝে মাঝে মন খারাপ হয়ে থাকে, আবার ঠিকও হয়ে যায়। তবে সবার সহমর্মী ও মুক্ত আলোচনা তাকে সাহস দিচ্ছে, আশা করছে আর অসুবিধা হবে না, বা হলেও সে বন্ধুদের সহযোগিতা নেবে। চন্দন প্রস্তাব করলো, আজ থেকে আমরা সবাই সবাইকে মনোবন্ধু বলে ডাকতে চাই। তো মনোবন্ধু জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। মনোবন্ধু হচ্ছে যে হচ্ছে আমার মনের কথাটা শুনবে, আমার মনের যে সমস্যাটি রয়েছে তা শোনার মাধ্যমে তার সমাধান দিবে, সমাধান না দিতে পারলেও মানসিকভাবে একটু শান্তি দিবে। তারপর হচ্ছে এভাবে আমরা যে একজন আরেকজনের কথা শুনবো, একজন আরেকজনকে সমাধান দিব, তার নামই হচ্ছে এক মনোবন্ধু। মানে এক বন্ধু আরেক বন্ধুর মনোবন্ধু হবে, যে হচ্ছে তার মানসিক দিকগুলোর কথা চিন্তা করবে। তো এটি হচ্ছে আমাদের মনোবন্ধু, আর আমাদের সম্পূর্ণ ক্লাস জুড়েই আজকে এই মনোবন্ধু জিনিসটি আমরা ভালোভাবে বুঝবো। তো আমরা এই পাশের চিত্রে একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু ব্যানার বা পোস্টার দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে দেখি আমরা কি লেখা আছে, আমরা সবাই বন্ধু হব, সবাই সবার পাশে দাঁড়াবো। তো আমরা হচ্ছে এই স্লোগানটি থেকে বুঝতে পারছি যে হচ্ছে মনোবন্ধুর কাজগুলো কি হবে। একজন হচ্ছে আরেকজনের বন্ধু হবে, কিভাবে বন্ধু হবে? আরেকজনের বিপদে পাশে দাঁড়িয়ে, আরেকজনের মানসিক কষ্ট শুনে, আরেকজনের ব্যথাটা অনুভব করে পাশে দাঁড়াবে। তারপর হচ্ছে একই সবাই বন্ধু হব, মানে হচ্ছে সবাই সবার কথাগুলো শুনবো, এর মাধ্যমে সবাই বন্ধু হব। মানসিক চাপ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। তো হচ্ছে সবাই মানসিক চাপগুলো ব্যবস্থাপনার জন্য কাজ করব। চলো সবাই অন্যের হই, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। সবাই যদি আমরা নিজের হই, সবাই যদি নিজের কথা ভাবি, তাহলে আমরা সবসময় শান্তি পাই না। আমরা যদি একজন আরেকজনের কথা শুনি, তাহলে এটা হচ্ছে অন্যজনেরও শান্তি এবং আমার নিজেরও শান্তি। তাই হচ্ছে শুধু নিজের না হয়ে অন্যের হতে শিখতে হবে, অন্যের সমস্যাগুলো ভাগ করে নিতে আমাদের শিখতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা অন্যের মানসিক শান্তির পাশাপাশি নিজেও মানসিক শান্তিতে থাকতে পারছি। তো চলুন এখন আমরা আমাদের প্রথম যে ছকটি রয়েছে তা দেখি। ছকটির নাম হলো আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব। তো এই ছকটি কিসের ভিত্তিতে পূরণ করতে হবে তা একটু আমাদের জেনে নিতে হবে, তাহলে আমরা ভালোভাবে ছকটি পূরণ করতে পারবো। তো হচ্ছে জেনে নেওয়ার জন্য আমরা এই লেখাগুলো পড়ে নিব। যে হচ্ছে এখানে কি রয়েছে দেখি, ঘটনার ধরন বা কি ঘটেছিল। তো এই সারিগুলোতে হচ্ছে আমাদের ঘটনার ধরন লিখতে হবে, এই কলামে আমাদের ঘটনার ধরনগুলো লিখতে হবে, এবং এই কলামে লিখতে হবে হচ্ছে এই ঘটনাগুলোর কি প্রভাব, তা হচ্ছে এই কলামে লিখতে হবে। তো আমি এটি লিপিবদ্ধ করে রেখেছি, চলুন দেখে নিই কি কি অপ্রত্যাশিত ঘটনা আমার জীবনে ঘটেছিল। তো এগুলো অবশ্যই কাল্পনিক ঘটনা। তো আপনাদের জীবনে যে বাস্তব ঘটনাগুলো রয়েছে তা আপনারা লিপিবদ্ধ করবেন আপনাদের বইয়ে। এটি হচ্ছে আপনাদের কাজ বইয়ের মধ্যে। তো দেখি কি রয়েছে এখানে, আমরা কি লিখেছি। আমার প্রিয় সাইকেল চুরি হয়ে যাওয়া। তো আমার জীবনে আমার সাইকেলটি চুরি হয়ে যায়। ধরে নিই যে হচ্ছে আমার একটি প্রিয় সাইকেল ছিল, যেটি দিয়ে আমি হচ্ছে ঘোরাঘুরি করতাম। তো এটি হচ্ছে যদি চুরি হয়ে যায়, এটি অবশ্যই আমার জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা। তো এই ঘটনাটির প্রভাব আমার জীবনে কি পড়েছিল তা একটু দেখি। আমার সাইকেলটি যখন চুরি হয়ে যায়, আমি মারাত্মকভাবে ভেঙে পড়েছিলাম। সাইকেলটি আমার ভীষণ প্রিয় ছিল,
আমার বন্ধুরা সবাই নিজেদের সাইকেল নিয়ে বিকালে ঘোরাঘুরি করতাম। সাইকেল হারিয়ে যাওয়ায় তাই আমি আর ঘুরতে পারিনি। ফলে আমার মানসিক অশান্তি হতো। তো মনে করুন আপনার একটি সাইকেল ছিল, যেটি হচ্ছে আপনি সবসময় এটি নিয়ে ঘোরাঘুরি করতেন। আপনার আরো বন্ধুরাও সাইকেল ছিল। তাদের নিয়ে একসাথে ঘোরাঘুরি করতেন, সব জায়গায় ঘোরাঘুরি করতেন, মজা করতেন। তো হঠাৎ আপনার সাইকেলটি হারিয়ে গেল, তো অবশ্যই আপনার মানসিকভাবে অশান্তি কাজ করবে। তো এইটির কথা এখানে বলা হয়েছে, যে এই অপ্রত্যাশিত ঘটনাটি। তারপর হলো দ্বিতীয় যে ঘটনাটি, তা হলো ক্লাস 8 এ আমার রেজাল্ট খারাপ হওয়া। তো ধরুন যে আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি অনেক ভালো প্রিপারেশন নিলেন, কিন্তু দেখা গেল যে আপনার রেজাল্টটি খারাপ হয়ে গেল। তো এটি অবশ্যই আপনার জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনা, এবং এর ফলে আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে তা একটু দেখি। আমি খুব ভালো প্রস্তুতি গ্রহণ করা সত্ত্বেও আমার পরীক্ষার রেজাল্ট আশানুরূপ না হওয়ায় আমার মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। আমি সবসময় মনে করতাম যে আমাকে দিয়ে কিছু হবে না, এবং সবসময় অপরাধ বোধে নিমজ্জিত থাকতাম। তো আমরা এটি দেখে থাকি যে হচ্ছে আমাদের যদি রেজাল্ট খারাপ হয় অথবা আমরা যে কোনো কিছুতে ব্যর্থ হই, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদের দ্বারা আর কিছু হবে না, আমরা মনে হয় কিছুই পারি না। তো এরকম একটি ভাব আমাদের মধ্যে আসে, এবং নিজেদের মধ্যে আমরা সবসময় অপরাধ বোধ জাগ্রত করে তুলি। এটি হচ্ছে মানসিকভাবে আমরা অপরাধ বোধ জাগ্রত করে তুলি, যে হচ্ছে আমি কিছুই পারি না, আমি শুধু শুধু বাবা মায়ের টাকা নষ্ট করছি, আমি তো ভালো ফলাফল অর্জন করতে পারছি না, অথবা আমার মাথায় মনে হয় কিছুই নাই, আমি ভালো কিছু করতে পারি না পড়াশোনা করলেও। কিন্তু এরকম হওয়া যাবে না। আমাদের রেজাল্ট খারাপ হতেই পারে, এটি খুবই স্বাভাবিক ঘটনা, এটিকে মেনে নিতে হবে আমাদের। তো হচ্ছে আরেকটি ঘটনা যা আমরা দেখি, আমার পোষা বেড়ালের মৃত্যু। তো একটি বিড়াল ধরুন আপনি পালন করতেন, তা হচ্ছে হঠাৎ করে মারা গেল। তো এর ফলে আপনার জীবনে কি মানসিক প্রভাব পড়তে পারে তা একটু দেখি। আমার পোষা বেড়ালটি মারা গেলে আমার খুব মন খারাপ হয়। সে আমার সাথে অবসর সময়ে খেলা করত, এবং তাকে নিয়ে আমি ব্যস্ত থাকতাম। তাই বেড়ালটির মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তো ধরুন আপনি একটি বিড়াল পালতেন, সেই বিড়ালটির লালন পালন আপনি সবসময় করতেন, তাকে খাওয়াতেন, তাকে গোসল করাতেন, তার সবকিছু ব্যবস্থা আপনি গ্রহণ করতেন, এবং অবসর সময়ে তার সাথে খেলাধুলা করতেন। তো হঠাৎ যদি সে হচ্ছে মারা যায়, তাহলে অবশ্যই আপনার এটি খারাপ লাগবে, আপনি সহজে এটি মেনে নিতে পারবেন না। আর এটি আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে, এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তো এটি এখানে বলা হয়েছে। তো চলুন পরবর্তীতে দেখি কি রয়েছে। পরবর্তীতে আমাদের জন্য যে ছকটি রয়েছে তার নাম হলো আমাদের সেবাসমূহ। তো এখানে আমাদের কি করতে হবে তা একটু ইনস্ট্রাকশন থেকে পড়ে নিই, তাহলে আমরা সহজে ছকটি পূরণ করতে পারবো। সমাজে বিভিন্ন আঙ্গিকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে থাকে, আমাদের জীবনে তার প্রভাব আমাদের জীবনে তার বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এবার প্রভাবগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণের পালা। তবে তার আগে আমরা যেসব পরিস্থিতি ও প্রভাবের ক্ষেত্রে সেবা সংস্থা অথবা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন এবং তার কারণ সম্পর্কে জেনে নিব। তো হচ্ছে এখানে আমরা কি করব, কিছু সংস্থা অথবা সেবা প্রদানকারী সংস্থা সম্পর্কে আমরা জানবো, যা হচ্ছে আমাদের নাগরিকদের সেবা প্রদান করে থাকে। তো এগুলো সম্পর্কে একটু জেনে নিই আমরা। প্রথম যেইটি আমরা নিয়েছি তা হলো জনস্বাস্থ্য অধিদপ্তর। তো জনস্বাস্থ্য অধিদপ্তর আমাদের কি সেবা প্রদান করে থাকে, তো আমরা জানি সেটি। জনস্বাস্থ্য অধিদপ্তর কি করে, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সেবা প্রদান করে, এবং কি করে, স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কে সচেতন করে আমাদের। এখানে স্যানিটেশন বানানটি ভুল রয়েছে, এটি আপনারা ঠিক করে নিবেন। তো হচ্ছে জনস্বাস্থ্য অধিদপ্তর কি করে, আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সেবা প্রদান করে, এবং আরো অনেক ধরনের কাজ করে থাকে জনস্বাস্থ্য অধিদপ্তর। তো এটি আমাদের একটি জাতীয় সেবা সংস্থা। তারপর আরেকটি যদি আমরা সংস্থা সম্পর্কে জানি, তা হলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কি করে, দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করে, এবং দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে। তো দুর্যোগ তো আমরা সবাই জানি
যেমন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, তারপর হচ্ছে টর্নেডো হয়। তো এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। তো এই দুর্যোগগুলো সম্পর্কে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আমাদেরকে সবসময় সতর্ক করে যে হচ্ছে এই দুর্যোগটি আসতে পারে, এর জন্য হচ্ছে আপনারা সাবধান থাকুন। যেমন আপনারা দেখেন যে হচ্ছে কোনো একটা ঘূর্ণিঝড় যদি আসে আমাদের দেশে অথবা আমাদের অঞ্চলে, তাহলে আমাদের পূর্বেই পূর্বাভাস দিয়ে দেওয়া হয়। এগুলো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আন্ডারে হয়ে থাকে। এবং যদি হচ্ছে এখানে আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে হচ্ছে ত্রাণের জন্য প্রস্তাব করে হচ্ছে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তারপর হচ্ছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আমাদের ত্রাণ দেওয়া হয়। তো আমাদের আরেকটি জাতীয় সেবা সংস্থা হচ্ছে বাংলাদেশ পুলিশ। তো এর সম্পর্কে আমরা সবাই খুব ভালোভাবে জানি। পুলিশ হচ্ছে আমাদের জনগণের বন্ধু। পুলিশরা হচ্ছে আমাদের যে কোনো বিপদে আপদে পাশে থাকে, আমাদের নিরাপত্তা প্রদান করে। তো দেখি তারা কি সেবা দিয়ে থাকে। মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে। তো দেশে যদি পুলিশ না থাকতো তাহলে কি ভয়াবহ অবস্থা হতো তা আমরা সবাই কল্পনা করতে পারি। পুলিশ না থাকলে হচ্ছে আমাদের যে কোনো সময় আহ নিজের শারীরিক যেই নিরাপত্তা তাও হনন হতে পারতো। আবার হচ্ছে আমাদের সম্পত্তি অন্যজন দখল করে নিতে পারতো। তো এগুলোর নিরাপত্তা আমাদের প্রদান করে থাকে বাংলাদেশ পুলিশ। তো আরেকটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ফায়ার সার্ভিস। তো ফায়ার সার্ভিস সম্পর্কেও আমরা মোটামুটি জানি। ফায়ার সার্ভিস আমাদের কি সেবা দান করে থাকে, চলুন দেখিনি। অগ্নি নির্বাপন সহ নানা ধরনের তাৎক্ষণিক দুর্ঘটনা থেকে মানুষ ও সম্পদকে রক্ষা করে। তো ফায়ার সার্ভিস হচ্ছে যে কোনো জায়গায় যদি যে কোনো বিল্ডিং এ বা যে কোনো প্রতিষ্ঠানে যদি আগুন লাগে, তাহলে হচ্ছে সেই আগুনটা নিভায়। তারপর হচ্ছে কেউ যদি মনে করেন হচ্ছে কোনো একটা ছাদে আটকা পড়ে গেল বা হচ্ছে কোথাও আটকা পড়ে গেল, সেখানে হচ্ছে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে। তারপর হচ্ছে যদি মনে করুন আপনি বনে গিয়ে হারিয়ে গেছেন, তো সেখান থেকে আপনি যদি হচ্ছে ফায়ার সার্ভিসের সাথে 999 এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাকে ফায়ার সার্ভিস উদ্ধার করবে। তো এরকম নানান ধরনের যে এই দুর্ঘটনা, তাৎক্ষণিক দুর্ঘটনাগুলো হয়, তো এগুলা থেকে আপনাকে ফায়ার সার্ভিস উদ্ধার করবে। এগুলো সেবা ফায়ার সার্ভিস দিয়ে থাকে। তো আমরা এখন যে ছকটি দেখতে পাচ্ছি, তাতে কি আলোচনা করতে হবে চলুন দেখি। প্রথমে আমাদের যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারে। তো এমন কিছু ঘটনার কথা বলতে হবে যেখানে হচ্ছে সহপাঠী অথবা বন্ধুরাই সহযোগিতা করতে পারে। এবং এই কলামে আমাদের কি রয়েছে দেখি। যেসব পরিস্থিতিতে অভিভাবক, শিক্ষক অথবা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন। তো এইখানে আমাদের এমন তিনটি ঘটনার কথা বলতে হবে যার সহযোগিতা সহপাঠী অথবা বন্ধুরা দিতে পারবে না। এগুলো দিবে হচ্ছে অভিভাবক অথবা শিক্ষক অথবা নির্ভরযোগ্য কোনো ব্যক্তি। এবং এই কলামে আমাদের লিখতে হবে যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা অথবা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন। তো এখানে আমরা এমন কিছু সমস্যার কথা লিখবো বা এমন কিছু ঘটনার কথা লিখবো যেগুলো হচ্ছে আমাদের অভিভাবক অথবা বন্ধু অথবা শিক্ষকরা দিতে পারবেন না। এর জন্য হচ্ছে আমাদের সেবা সংস্থার দ্বারস্থ হতে হবে। তো চলুন এই ছকটি আমরা পূরণ করি। তো ছকটি পূরণের জন্য আমরা এই কথাগুলো পড়ে নিব, তাহলে আমরা সহজেই তা পূরণ করতে পারবো। আমাদের অভিজ্ঞতা, আলোচনা ও প্রাপ্ত তথ্য বিবেচনায় আমরা যে ঘটনাগুলো ও তার প্রভাব বের করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি। কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন পদক্ষেপ নিতে পারি তাই নিচের ছকে ধরন অনুযায়ী লিখে রাখি। তো হচ্ছে আমরা ভবিষ্যতে তো যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারি। তো এগুলো থেকে কিভাবে রক্ষা পেতে পারি, কার কাছে গেলে রক্ষা পেতে পারি, তার উপর তার জন্যই এই ছকটি আমাদের পূরণ করতে বলা হয়েছে। তো চলুন ছকটি আমরা পূরণ করি। তো বন্ধুরা যেখানে আমাদের সহযোগিতা করতে পারে, বন্ধু অথবা সহপাঠী, তো তা একটু দেখি। যেমন পড়াশোনায় সাহায্য, কোনো বিষয়ে সমস্যা হলে সহপাঠী বা বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে। যেমন মনে করুন হচ্ছে আপনি ম্যাথ করছেন, তো ম্যাথ করার সময় আপনি একটি জিনিস বুঝতে পারছেন না। তো তখন আপনি আপনার শিক্ষকের কাছে যাওয়ার আগে আপনার বন্ধুদের কাছে যেতে পারেন যে হচ্ছে বন্ধু এটা আমাকে একটু বুঝিয়ে দে। তাহলে হচ্ছে আপনার বন্ধু আপনাকে এই পড়াশোনায় সহযোগিতা করতে পারে। তারপর হচ্ছে মানসিক সমস্যা,
কোনো মানসিক সমস্যায় ভুগলে সহপাঠী বা বন্ধুদের কাছ থেকে সাহায্য ও সহানুভূতি পাওয়া যায়। তো আমরা সবাই জানি বন্ধুত্ব হচ্ছে এমন একটি সম্পর্ক যেখানে হচ্ছে আমরা সকল কিছুই হচ্ছে প্রকাশ করতে পারি। যেখানে আমরা বাবা-মায়ের কাছে সবকিছু প্রকাশ করতে পারি না, অথবা হচ্ছে আমাদের যে ভাই-বোন আছে তাদের কাছে সবকিছু প্রকাশ করতে পারি না। শিক্ষকের কাছে অনেক কিছু আছে যা প্রকাশ করা যায় না। কিন্তু আমরা বন্ধুদের কাছে মোটামুটি সবকিছুই প্রকাশ করতে পারি। তাই হচ্ছে বন্ধুরাই আমাদের সহজেই মানসিক সমস্যা থেকে বের করে আনতে পারে। তো এইজন্য মানসিক সমস্যা দূরীকরণে সহপাঠী অথবা বন্ধুদের সহযোগিতা আমরা গ্রহণ করতে পারি। তারপর হচ্ছে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। তো এটি আমরা বুঝতে পারবো যদি হচ্ছে আমরা নতুন কোনো পরিবেশে যাই, যদি হচ্ছে নতুন কোনো স্কুলে ভর্তি হই, তাহলে আমরা দেখবো হচ্ছে যে হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার পরে ওইখানে আমাদের একা একা থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের কয়েকজন বন্ধু বানাতে হয়। যখন আমরা বন্ধু বানিয়ে ফেলি, তখন আমরা আর সমস্যায় পড়ি না। তখন আমাদের আস্তে আস্তে ভালো লাগাটা কাজ করতে শুরু করে এবং আমরা নতুন পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারি। এখন আমরা এমন কিছু ঘটনার কথা জানবো যার জন্য অভিভাবক অথবা শিক্ষকের সহযোগিতা নেওয়া প্রয়োজন। তো শিক্ষাগত লক্ষ্য নির্ধারণের জন্য ভবিষ্যতের জন্য শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করতে অভিভাবক ও শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত। তো আপনি ভবিষ্যতে কি করবেন এ নিয়ে হচ্ছে আপনার শিক্ষক অথবা আপনার পরিবার আপনাকে ভালো সহযোগিতা প্রদান করতে পারবে। তো এই বিষয়টি আপনার বন্ধু অথবা সহপাঠী ভালোভাবে পারার কথা না, কারণ তারও জ্ঞান আপনার আশেপাশেই হবে। কিন্তু শিক্ষক হচ্ছে আপনাকে যখন পড়াবেন তখন উনার একটা ভালো আইডিয়া হবে যে আপনি কিসের জন্য যোগ্য। তো আপনাকে উনি তার জন্য পরামর্শ দিতে পারেন যে হচ্ছে আপনি কিসে গেলে হচ্ছে ভালো করতে পারবেন। তো আপনার শিক্ষাগত লক্ষ্য নির্ধারণে তাই আপনার শিক্ষক অথবা আপনার যে অভিভাবক রয়েছেন তার সহযোগিতা আপনারা গ্রহণ করতে পারেন। তারপর হলো ধূমপান, মাদকদ্রব্য সেবন বা অন্যান্য অসামাজিক আচরণ। এই ধরনের আচরণ দেখা গেলে অবিলম্বে অভিভাবক ও শিক্ষকের সাহায্য নেওয়া প্রয়োজন। তো এমন কিছু আচরণ আমরা দেখতে পাচ্ছি যা হচ্ছে ধূমপান, মাদকদ্রব্য গ্রহণ অথবা অন্যান্য অসামাজিক আচরণ হতে পারে, যেমন ইভটিজিং হতে পারে, বা অনেকে আছে যে হচ্ছে বখাটেদের পাল্লায় পড়ে হচ্ছে অনেকটা বকে যায়। এগুলো যদি সমস্যা দেখা দেয় তাহলে খুব দ্রুত সম্ভব অভিভাবক অথবা শিক্ষকের সাহায্য নেওয়া প্রয়োজন, যার মাধ্যমে আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারি। এখন আমরা আরেকটি বিষয় দেখব, তা হলো ব্যক্তিগত সমস্যা। তো ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে আমরা শিক্ষকের অথবা অভিভাবকের পরামর্শ নিতে পারি। দেখি এখানে কি রয়েছে। যদি পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বা অন্যান্য ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে অভিভাবক ও শিক্ষকের সাথে কথা বলা উচিত। যেমন আমরা যদি কোনো পারিবারিক সমস্যায় ভুগি, কোনো আর্থিক সমস্যায় ভুগি অথবা এমন কোনো ব্যক্তিগত সমস্যায় ভুগি যা হচ্ছে বন্ধুরা সমাধান দিতে পারছে না, তখন আমরা আমাদের পরিবারের কোনো বড় সদস্য অথবা হচ্ছে আমাদের যে শ্রেণী শিক্ষক রয়েছেন তার সহযোগিতা আমরা গ্রহণ করতে পারি। তারা হচ্ছে আমাদের এই সমস্যাগুলো থেকে সহযোগিতা করতে পারেন এবং সমস্যাগুলো সমাধান করতে পারেন। এখন আমরা এমন কিছু সমস্যার কথা জানবো যা হচ্ছে সহপাঠী অথবা বন্ধুরা অথবা পরিবার ও শিক্ষকের মাধ্যমে সমাধান সম্ভব নয়, যার জন্য সরকারি অথবা কোনো সংস্থার সহযোগিতা প্রয়োজন। তো দেখি এমন কি ঘটনা রয়েছে। যেমন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি। তো যারা হচ্ছেন বন্যা দুর্গত এলাকায় অবস্থান করেন তারা অবশ্যই এটি ভালোভাবে বুঝবেন যে হচ্ছে যে এলাকায় বন্যা হয় অথবা নদী ভাঙন হয় অথবা কিছুদিন পর পর ঝড় হয়, সেগুলো এলাকায় কি করে, সেগুলো এলাকায় সরকারের মাধ্যমে ত্রাণ ব্যবস্থা পৌঁছানো হয়। এখানে হচ্ছে আমরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে অথবা হচ্ছে অভিভাবক বা শিক্ষকরা চাইলেই হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান দিতে পারেন না। এজন্য আমাদের প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার জন্য আমাদের যে সেবা সংস্থাগুলো তার সাহায্য নিতে হয়। যেমন একটু আগের স্লাইডে আমরা বলেছিলাম যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সমস্যার জন্য আমরা প্রাকৃতিক দুর্যোগ অধিদপ্তরের সাহায্য নিতে পারি। তো দেখি এখন আরেকটি বিষয় যা হচ্ছে দুর্ঘটনা।
যেমন যানবাহন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভবন ভেঙে পড়া ইত্যাদি। তো এগুলো সমস্যায় যদি আপনি পড়েন তাহলে এখানে আপনার বন্ধুরা অথবা পরিবার অথবা শিক্ষকরা এত বেশি একটা সহযোগিতা করতে পারবে না বড় পরিসরে। তাই আপনার এখানে কি আপনার এখানে হচ্ছে প্রশাসন অথবা সংস্থার সাহায্য নিতে হবে। যেমন আপনি যানবাহন অথবা যানবাহন দুর্ঘটনা অথবা হচ্ছে অগ্নিকাণ্ডজনিত যদি সমস্যায় পড়েন তাহলে হচ্ছে আপনি ফায়ার সার্ভিসের সহযোগিতা গ্রহণ করতে পারেন। এখন আমরা আরেকটি ঘটনা সম্পর্কে জানবো, তা হলো অপরাধ। যে কোনো ধরনের অপরাধে যদি আপনি শিকার হন তাহলে হচ্ছে আপনি শিক্ষক অথবা সহপাঠীর সাহায্য নিয়ে তা থেকে উতরাতে পারবেন না। তার জন্য আপনার আইনি ব্যবস্থা নিতে হবে এবং আপনার পুলিশের দ্বারস্থ হতে হবে। পুলিশ অথবা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হতে হবে। তাহলে আপনি অপরাধ থেকে মুক্ত পেতে পারেন। তো এখন আমরা আরেকটি ছক সম্পর্কে জানবো। সেই ছকটির নাম হলো আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা। তো এই ছকটিতে আমরা কি লিখবো তার জন্য আমরা এর উপরের লেখাটুকু পড়ে নিই, তাহলে বুঝবো যে কি কি দিয়ে আমাদের পূরণ করতে হবে। এবার আমরা তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য? তাহলে আমি ব্যক্তিগতভাবে কি করব তা লিখি। ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা উপলক্ষে দলগত কাজে আমি কি করব নিচের আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা ছকে লিখে নিই। তো হচ্ছে এতক্ষণ আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করলাম, মনোবন্ধুর কি দরকার বা কার থেকে আমরা কি সেবা গ্রহণ করতে পারি তা জানলাম। এখন আমরা মনোবন্ধু হয়ে উঠব। তো মনোবন্ধু হয়ে ওঠার জন্য আমার এককভাবে কি কাজ আমরা করতে পারি এবং মনোবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমি এককভাবে কি কাজগুলো করতে পারি তা আমরা একটু দেখে নিব। চলুন এটি দেখে নেওয়া যাক। প্রথমে মনোবন্ধু হিসেবে আমার একক কাজ কি হতে পারে দেখি। প্রথমেই আমরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করতে পারি। তো হচ্ছে মানসিক স্বাস্থ্যর যে গুরুত্বপূর্ণ একটি বিষয় মানসিক স্বাস্থ্য, এটি আমরা অনেকে বুঝি না, এটি আমি ক্লাসের শুরুতে বলেছিলাম। তো তাই আমরা সহপাঠী অথবা বন্ধু অথবা পরিবার বা যার সাথেই পারি মানসিক স্বাস্থ্যের গুরুত্বগুলো আমরা তুলে ধরতে পারি। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে সাহায্য করা। তো এটি খুবই একটি কমন ঘটনা আমাদের দেশের জন্য। আমরা যদি কেউ মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে ভুগি এবং আমরা ডক্টর দেখাতে যেতে চাই তাহলে আমরা অনেক সময় কুসংস্কারের জন্য ভয় পাই যে হচ্ছে আমরা কি পাগল হয়ে যাচ্ছি কিনা। তো এরকম কিছু ভয় আমাদের মধ্যে ঢুকে পড়ে, ফলে আমরা মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু আমরা চিকিৎসাগুলো গ্রহণ করতে পারি না। তো তাই আমাদের এসব কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করতে পারি। তারপর হলো নিয়মিত মিটিং ও আলোচনায় অংশগ্রহণ করা। তো আমাদের যে ক্লাবটি আমরা গঠন করব, যে ভালো থাকা ক্লাব আমাদের রয়েছে, এখানে মনোবন্ধু হয়ে আমি কি করতে পারি, এই যে ক্লাবের যে মিটিং গুলো থাকবে, যেই সাপ্তাহিক অথবা মাসিক মিটিং গুলো থাকবে অথবা আলোচনা সভাগুলো থাকবে, এখানে আমরা নিয়মিত অংশগ্রহণ করতে পারি। ফলে হচ্ছে একটি সুন্দর আলোচনার সৃষ্টি হবে এবং অনেকে এ থেকে উপকার লাভ করবে। তারপর হচ্ছে কি করতে পারি, সদস্যদের মধ্যে পারস্পরিক সহায়তা ও সহযোগিতা বৃদ্ধি করা। তো সবাইকে আমরা পারস্পরিক সহায়তা এবং সহযোগিতা কিভাবে বৃদ্ধি করা যায় এটি আমরা বুঝাতে পারি এবং বৃদ্ধি করলে কি কি আমরা লাভ করতে কি কি লাভ আমাদের হবে তা আমরা তুলে ধরতে পারি। এটি ব্যক্তিগত উদ্যোগে আমরা করতে পারি। তারপর হলো মনোবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাই আমার কাজ। তো মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনার তো সচেতন করতে হবে মানুষকে, আপনি ভালো থাকা ক্লাবের যেহেতু মেম্বার। তো এর জন্য আপনারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় কি কি কাজ করতে পারেন তা একটু দেখে নিই, কিভাবে আপনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে পারেন। প্রথমেই মানসিক স্বাস্থ্যের উপর কর্মশালা, আলোচনা সভা এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা। তো আপনি কর্মশালার আয়োজন করতে পারেন, বিভিন্ন আলোচনা সভার আয়োজন করতে পারেন অথবা হচ্ছে প্রশিক্ষণের আয়োজন করতে পারেন, যেগুলো থেকে মানুষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে এবং তার যে মানসিক স্বাস্থ্যের সমস্যাটা দূর করতে হবে তা সে বুঝতে পারবে। তো দ্বিতীয় যেই বিষয়টি আমরা লিপিবদ্ধ করেছি চলুন দেখে নিই। সামাজিক মাধ্যম ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের বিষয়ে
তথ্য ও বার্তা ছড়িয়ে দেওয়া। তো বর্তমানে সামাজিক মাধ্যমে আমরা অধিকাংশ সময় হচ্ছে দেখা যায় যে ব্যয় করি। তো এই সময় ব্যয় করাটা আমরা কাজে লাগাতে পারি কিভাবে তা দেখি। তা হলো আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে এই যে মানসিক স্বাস্থ্যের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ সম্পর্কে বিভিন্ন তথ্য ও বার্তা আমরা পোস্ট করতে পারি আমাদের ফেসবুক অথবা ইউটিউবে অথবা হচ্ছে ইনস্টাগ্রামে। তো এগুলাতে যদি আমরা এগুলো পোস্ট করি, এগুলো হচ্ছে সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। তারপর হলো নিয়মিত মিটিং ও আলোচনার আয়োজন করা, যেখানে সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। তো আমরা তো প্রথমেই দেখেছি যে হচ্ছে এই মানসিক সমস্যাগুলোতে অভিজ্ঞতা শেয়ার করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এজন্য আমরা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একটি মিটিং এর বা আলোচনা সভার আয়োজন করতে পারি, যেখানে সবাই সবার সমস্যাগুলো বলবে। সে হচ্ছে তার সমস্যা বলবে, তারপর হচ্ছে আরেকজন তার সমস্যা সম্পর্কে বলবে। তখন আমরা যখন এগুলা বলাবলি করব, তখন আমরা দেখব যে আমাদের নিজের যে সমস্যাটি তা আমরা দূর করতে পারছি। তো এখন আমরা আরেকটি বিষয় দেখি, তা হলো বিদ্যালয়ে লিফলেট বা দেয়ালিকার মাধ্যমে মানুষকে সচেতন করা। তো লিফলেট বা দেয়ালিকার যে গুরুত্ব তা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও দেখেছি, যে লিফলেট এবং দেয়ালিকায় তথ্য ছাপানোর মাধ্যমে আমরা যদি মানুষকে তা বিলি করি, তাহলে মানুষ সহজেই সচেতন হতে পারে। তো তাই আমাদের মানসিক স্বাস্থ্যের যে উপকারী দিকগুলো রয়েছে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে যেভাবে সচেতন হওয়া যায়, এই দিকগুলো আমরা লিফলেট বা দেয়ালিকায় ছাপাবো এবং ছাপিয়ে মানুষকে বিলি করব এবং তাদেরকে আমরা এইভাবে সচেতন করতে পারি। তো এই পর্যায়ে আমরা মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো ব্যক্তিগতভাবে এককভাবে করেছি তা এই ছকটিতে লিপিবদ্ধ করতে হবে। আমার একক কাজগুলো লিপিবদ্ধ করতে হবে এই ছকে। আমাদের আবার আরেকটি ছক রয়েছে যেখানে আমরা সেম ছকটি দলগতভাবে কি কি কাজ করতে পারি তা লিপিবদ্ধ করতে হবে আমাদের। তো এই ছকটি আগে সমাধান করি। এই ছকে হচ্ছে আমাদের ৩টি ঘটনা লিখতে হবে, যেখানে মনোবন্ধু হয়ে আমি এককভাবে কি কি কাজ করলাম তা নিয়ে আসব, এবং যে কাজ করেছি, এই ঘটনাগুলো সমাধান করতে যে কাজ করেছি তাও আমাদের এখানে লিখতে হবে, এবং সেই কাজ করতে গিয়ে আমরা কোনো সংস্থা অথবা কোনো ব্যক্তির সহযোগিতা নিয়েছি কিনা তা দেখতে হবে, এবং এই কাজ করার ফলে কি ফলাফল আমরা পেয়েছি তা দেখতে হবে, এবং এই যে আমরা ফলাফলটা লাভ করলাম এর ফলে আমাদের কি অনুভূতি হচ্ছে তা আমরা এই কলামটিতে লিখব। তো চলুন আমরা ছকটি সমাধান করি। তো এখানে আমরা যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি তা হলো, প্রথম ঘটনাটি হলো আমার বন্ধু তার ফোন হারিয়ে ফেলে, ফলে সে অপরাধ বোধে ভুগছিল। তো আমরা জানি যে আমরা যদি কিছু হারিয়ে ফেলি তো তখন আমরা একটি মানসিক অশান্তিতে ভুগি। তো ধরুন আপনার একজন বন্ধু আছে যে হচ্ছে ফোনটি কোনো মতে হারিয়ে ফেলেছে, তার ফোন হারিয়ে ফেলেছে এবং সে মানসিকভাবে অশান্তিতে ভুগছিল এবং নিজের মধ্যে সেই অপরাধ বোধ লালিত করছিল, এবং সে ভাবছিল যে তাকে দিয়ে কিছুই হবে না। তো এরকম সে ভাবছিল। তো এখান থেকে আপনার অবশ্যই, আপনি যেহেতু মনোবন্ধু তার, তো আপনার তো তাকে এই সমস্যাটি থেকে বের করে আনতে হবে। তো এর জন্য আপনি কি করতে পারেন দেখি। তাকে বুঝিয়েছি যে এখানে তার কোনো দোষ নেই, এটি কেবলমাত্র একটি দুর্ঘটনা। তো আপনি যখন তাকে বুঝাবেন যে হচ্ছে, আপনি প্রথমে কি করতে হবে, তার কথাগুলো শুনতে হবে যে তার ফিলিংসটা কি এই সম্পর্কে। তো তা আপনি শুনবেন, শোনার পরে হচ্ছে তাকে বুঝাবেন যে হচ্ছে এখানে আসলে তোর কোনো দোষ নেই, এটি হচ্ছে মানুষের জীবনে ঘটতেই পারে, তো দুর্ঘটনা তো ঘটতেই পারে, তো তোর ফোন হারাতেই পারে, এখানে তুই নিজের মধ্যে অপরাধ বোধ আনিস না, এখানে হচ্ছে তোর কোনো দোষ নেই। তো এটা আপনি বুঝিয়ে তাকে হচ্ছে এখান থেকে সহজে বের করে আনতে পারেন। এবং এই কাজটি থেকে আপনি কারো সহযোগিতা নিয়েছেন, তো আপনার সহযোগিতা যদি লাগে তাহলে আপনি সহযোগিতা নিতেও পারেন। তো আমরা ধরে নিলাম যে এখানে আমরা আর কারো সহযোগিতা নেইনি। তো এই বোঝানোর ফলে ফলাফল কি হলো দেখি। বন্ধু মানসিক সমস্যা থেকে বের হয়ে আসতে পেরেছিল। আপনি যে শুনলেন তার কথা, আপনি তার কথা বুঝলেন, তাকে সান্ত্বনা দিলেন, তার হচ্ছে যে দোষ নেই এখানে তা আপনি তাকে বুঝালেন। তো এর ফলে হচ্ছে সে মানসিক সমস্যা থেকে বের হয়ে আসতে পেরেছে। তো আপনি এর ফলে আপনার বন্ধু যে মানসিক সমস্যা থেকে বের হয়ে আসলো, এর ফলে আপনার অনুভূতি কি? অবশ্যই আপনার আনন্দ লাগবে, কারণ হচ্ছে আপনার বন্ধু এতদিন মন খারাপ করেছিল, এখন হচ্ছে সে আবার আহ
উৎফুল্ল অবস্থায় ফিরে আসলো, তো এটি অবশ্যই আপনার জন্য আনন্দদায়ক। এখন আমরা আরেকটি ঘটনা জানবো, দেখি ঘটনাটি। বান্ধবীকে বখাটেরা উত্ত্যক্ত করায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তো ধরুন আপনার একজন বান্ধবী রয়েছে, তাকে রাস্তায় স্কুলে আসার সময় বখাটেরা উত্ত্যক্ত করে। তো এর ফলে সে মানসিকভাবে মানে বিপর্যস্ত হয়ে আছে, এবং সে স্কুলে আসতেও ধরুন ভয় পাচ্ছে। তো সব মিলিয়ে তার একটা ভয় ও হতাশার কাজ করছে। তো এখানে আপনি কি করতে পারেন দেখি। তার কথা মন দিয়ে শুনেছি ও তাকে সান্ত্বনা প্রদান করেছি, এবং কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসা যায় তা তাকে পরামর্শ দিয়েছি। তো আপনি এটি করতে পারেন। প্রথমেই আপনাদেরকে বলি যে যে কোনো বন্ধু যদি আপনাদের সমস্যায় পড়ে, অথবা আপনি যদি নিজেও কোনো সমস্যায় পড়েন, তাহলে অন্যজনকে শেয়ার করবেন, সমস্যাগুলো শেয়ার করবেন। সমস্যা শেয়ারের মাধ্যমে আপনার মনটা অনেকটাই হালকা হবে। অথবা অন্যজন যদি সমস্যায় পড়ে, তাহলে তাকে আপনি এমন একটি জায়গা তৈরি করে দিবেন যেখানে আপনাকে সে তার মনের কথাগুলো খুলে বলবে। তো যখন সে আপনাকে খুলে বলবে, তখন সে মানে অটোমেটিক, আপনি যদি কোনো সলিউশন তাকে প্রদান নাও করতে পারেন, তাও সে অনেকটা শান্তি অনুভব করবে। তো তো আমরা দেখলাম আপনি কি করেছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন, তার কথা শুনেছেন, এবং তাকে পরামর্শ দিয়েছেন কিভাবে এই থেকে বের হয়ে আসা যায়। তো এখন আপনারা কি করেছেন, শিক্ষক ও পুলিশের সহায়তা নিয়েছেন, কারণ যে বখাটেদের উত্ত্যক্ত থেকে রক্ষা করতে তো আপনি এটি একা পারবেন না। এর জন্য আপনি প্রথমে ধরুন শিক্ষককে বললেন সমস্যাটি সম্পর্কে, এবং শিক্ষক পুলিশকে জানালো যে এই রাস্তাতে পুলিশরা এই সমস্যাগুলো করছে, এই বখাটেরা এই সমস্যাগুলো করছে, এবং পুলিশ তা আইনের মাধ্যমে মোকাবেলা করতে পারবে। এখন দেখি কি ফলাফল হলো। ফলাফল হলো বখাটেদের উত্ত্যক্ত করা থেকে বান্ধবী রক্ষা পেয়েছে, কারণ পুলিশ তো তাদের অবশ্যই একটু উত্তম মধ্যম দান করবে, যেহেতু আপনি অভিযোগ করেছেন। ফলে কি হবে, আপনার বান্ধবী এই উত্তক্ত আর হবে না, তার উত্তক্ত হতে হবে না, এবং সে মানসিক শান্তিটা আস্তে আস্তে ফিরে পাবে, এবং তার মনে যে ভয়টা জন্মেছিল তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো আপনি এত ভালো একটা কাজ করলেন, এর ফলে আপনার অবশ্যই আনন্দ হবে, অথবা ভালো লাগা কাজ করবে। এখন আমরা আরেকটি ঘটনা সম্পর্কে জানবো, দেখি কি ঘটনা রয়েছে এখানে। আমার বন্ধুর নিকটাত্মীয়ের প্রয়াণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তো মনে করুন আপনার একজন বন্ধু রয়েছে, তো তার আশেপাশের কেউ একজন মারা গেল, যার ফলে সে মানসিকভাবে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছে, এবং তার অনেক মন খারাপ। তো তাকে নিয়ে আপনি কি করতে পারেন, যেহেতু আপনি মনোবন্ধু, তো তার খারাপ লাগাগুলো আপনি শুনতে পারেন, তাকে বুঝাতে পারেন যে জন্ম মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা, এটি ঘটবেই। সেও মারা গিয়েছে, আপনাকেও মারা যেতে হবে, আপনার বন্ধুকেও মারা যেতে হবে। তো এটি যে একটি খুবই স্বাভাবিক ঘটনা, তাকে আপনি বোঝাতে পারেন। তো এখানে আর কারো সাহায্যের প্রয়োজন হয়নি, আপনি নিজে তাকে বুঝিয়েছেন ব্যক্তিগতভাবে। তো এর ফলাফল কি হলো? ফলাফলে সে ধীরে ধীরে মানসিক অশান্তি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। সে আস্তে আস্তে বুঝতে পারলো যে এটি স্বাভাবিক, এবং মানুষের মৃত্যু হবেই, এবং তার মনে আস্তে আস্তে শান্তি চলে আসলো। তো এটি ফলাফল। এবং তাকে এই সান্ত্বনা প্রদান করে আপনার অনুভূতিটা কি? তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরে খুব ভালো লাগছিল। আপনার ভালো লাগারই কথা, কারণ আপনি তাকে একটি শান্তি প্রদান করেছেন, তার সমস্যা দূর করেছেন। মানুষের সমস্যা দূর করলে সবসময় মানুষের ভালো লাগা কাজ করে। তো এই ভালো লাগাটি আপনার কাজ করবে। তো এখন আমরা যে ছকটি সমাধান করব তা একদম আগের ছকটির মতোই পুরোপুরি, কিন্তু আগের ছকটিতে আমরা এককভাবে কি করেছিলাম তার আলোচনা রয়েছে, কিন্তু এই ছকটিতে আমাদের দলগত যে কাজগুলো রয়েছে তার সমাধান করতে হবে। দলগতভাবে যা করেছিলাম তা এখানে লিপিবদ্ধ করতে হবে। তো চলুন দেখে নিই যে দলগতভাবে আমরা কি করেছিলাম। প্রথমেই যে ঘটনাটি রয়েছে তা হলো, অনুষ্ঠানে গান গান পরিবেশন করতে গিয়ে আমার বন্ধু ভুল করে ফেলে, ফলে সে নিজেকে ছোট ভাবতে থাকে। তো ধরুন আপনার বন্ধু একটা ছোটখাটো শিল্পী, তো সে অনুষ্ঠানে গান টান গায়। তো গান গেলে, তো একদিন সে গাইতে গেল, সেখানে সে ভুলে যেতেই পারে, স্বাভাবিক। তো সে ভুলে
এক গানের মধ্যে অন্য গান গেয়ে ফেললো। তো এটা নিয়ে হচ্ছে সবাই একটু হাসাহাসি করতে পারে। তো হাসাহাসি করার ফলে সে হচ্ছে কি হলো, মানসিক ভাবে ভেঙে পড়লো এবং তার মধ্যে একটি মানে নিজেকে হীনমন্যতায় ভোগাতে শুরু করলো সে। হীনমন্যতায় ভুগতে থাকলো এবং নিজেকে সে ছোট ভাবতে শুরু করলো। তো এখানে আপনারা কি করতে পারেন দেখি। তো এখানে আপনারা সবাই মিলে দলগতভাবে আলোচনা করে তাকে বুঝাতে পারেন যে এমন ভুল সবার জীবনে হতে পারে, এটি খুবই স্বাভাবিক ঘটনা। ভুল আপনি করতেই পারেন, এটি স্বাভাবিক। কারণ আপনি তো আর জেমস না, অথবা হচ্ছে শিরোনামহীনের বড় বড় ভোকালিস্ট না। তো ভুল করতে পারে, অবশ্য তারাও ভুল করতে পারে, জেমসও ভুল করতে পারে, শিরোনামহীনের ভোকালিস্টও ভুল করতে পারে, যে কেউ ভুল করতে পারে। ভুল করা খুবই স্বাভাবিক একটি ঘটনা। তো আপনি আপনারা একটি দল গঠন করে তার সমস্যাগুলো শুনতে পারেন এবং তার সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এবং তাকে বুঝাবেন অবশ্যই যে হচ্ছে ভুল আপনি করতে পারেন, এটি স্বাভাবিক, এটি হচ্ছে সবাইকে বুঝাতে হবে। তো এভাবে আপনার কার সহযোগিতা এখানে প্রয়োজন হতে পারে দেখি। সহপাঠীদের সহযোগিতা নিতে পারেন, কারণ হচ্ছে দলটি গঠন করবেন হচ্ছে সহপাঠীদের মাধ্যমে, যারা হচ্ছে সবাই সমস্যা সম্পর্কে বলবে এবং সবার সমস্যা সম্পর্কে শুনবে। এবং এর ফলে আপনার যে আলোচনাটি, এর ফলে হচ্ছে কি কি ফলাফল আপনারা পেতে পেতে পারেন দেখি। এটি যে স্বাভাবিক ঘটনা তা সে বুঝতে সক্ষম হয় এবং স্বাভাবিক হয়ে ওঠে। তো যখন সে বুঝতে পারবে যে মানুষের ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল, তখন সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো মনোবন্ধু হিসেবে আপনার যে অনুভূতিটা হলো এই দলীয় কাজটা করে, তা একটু দেখি। বন্ধুকে মানসিক শান্তি ফিরিয়ে দিতে পেরে আমরা সবাই আনন্দিত হয়েছিলাম। যেহেতু আপনার বন্ধু হচ্ছে অনেক কষ্টে ছিল গান ভুল করে, তো তাকে আপনি ঠিকভাবে সুস্থ করতে পেরেছেন, মানসিক প্রশান্তি দান করতে পেরেছেন, এর জন্য আপনারও আনন্দ হচ্ছে। তারপর এখন আমরা আরেকটি ঘটনা জানবো। এই ঘটনাটি দেখি কি। পারিবারিক সমস্যায় পড়ে আমার সহপাঠীর মানসিক বিকৃতি। তো মানুষের জীবনে হচ্ছে পারিবারিক সমস্যাটা অনেক বড় একটি বিষয়। তো মানুষ অন্যান্য সমস্যাগুলো হয়তো অনেক সময় মেনে নিতে পারে, কিন্তু পারিবারিক সমস্যায় মানুষ বেশি ভেঙে পড়ে, কারণ মানুষের পরিবারটা হচ্ছে প্রায়োরিটি লিস্টের অনেক উপরে থাকে। ফলে হচ্ছে পারিবারিক যে কোনো সমস্যায় সে সহজেই ভেঙে পড়ে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এরকম একজন আপনার বন্ধু মনে করেন রয়েছে। তো তার জন্য আপনি কি করতে পারেন দলীয়ভাবে তা একটু দেখি। আমরা কয়েকজন মিলে তার বাসায় গিয়ে সবার সাথে কথা বলে সমস্যা সমাধান করি। তো তার বাসায় যেতে পারেন ৪-৫ জনের একটি দল। তো গিয়ে তার বাসার সকল মানুষের সাথে কথা বলতে পারেন যে হচ্ছে কি হয়েছে। তো এটি জানলেন, তো জেনে হচ্ছে আপনি সহযোগিতা গ্রহণ করতে পারেন। তো এই সহযোগিতা গ্রহণের ক্ষেত্রে আপনার শিক্ষকের পরামর্শ নিতে পারেন, অথবা হচ্ছে আপনার বন্ধুদেরকে নিয়ে তো গেলেনই দলগতভাবে। তো আমরা শিক্ষকের অথবা বন্ধুদের সহযোগিতা এখানে গ্রহণ করেছি। এখানে ফলাফলটি কি হবে, যেহেতু আপনি কাজ করেছেন এটি নিয়ে, আপনার তার যে পারিবারিক সমস্যাটি রয়েছে তার সমাধান হলো। তারপর হলো আপনার অনুভূতি ভালো লাগছিল। আপনার ভালো লাগবে অথবা আরো যে অনুভূতিটা হবে তা আপনি এই ছকে লিপিবদ্ধ করবেন। তারপর হচ্ছে আরেকটি ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি, তা হলো দুর্ঘটনায় পতিত হয়ে আমার সহপাঠীদের পরিবার ঠিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তো মনে করুন আপনার যে বন্ধু রয়েছে তার বাড়ি হচ্ছে একটি বন্যা দুর্গত এলাকায়, যেমন মনে করুন যমুনা অথবা পদ্মার পাড়ে, যেখানে নদী ভাঙন হয় কিছুদিন পর পর অথবা বন্যা হয়। তো এমন একটি এলাকায় আপনার বন্ধুর বাসা। তো তার ঘরটি হচ্ছে ভেঙে গেছে এবং তার ফসলি যে জমিগুলো ছিল তা নষ্ট হয়ে গেছে, যার ফলে সে হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। যার ফলে সে হচ্ছে পড়াশোনা করতে পারছে না অথবা আরো নানান ধরনের সমস্যায় সে ভুগতে পারে। তো এর জন্য তার মানসিক অশান্তি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি দলীয়গতভাবে কি কাজ করতে পারেন দেখি। একটি দল গঠন করে তার পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করতে পারেন। যেহেতু তার আর্থিক সমস্যা হচ্ছে, তো অবশ্যই তাকে হচ্ছে ত্রাণ দিতে হবে, তাকে তার জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আর্থিক সমস্যাগুলো সমাধানে আমাদের কাজ করতে হবে। তো এই আর্থিক সমস্যা সমাধানে আপনারা বিভিন্ন কাজই করতে পারেন। এখানে হচ্ছে আপনারা ফান্ড কালেক্ট করতে পারেন হচ্ছে সরকারিভাবে, যে ইউএনও এর সহযোগিতা নিতে পারেন। ইউএনও তো বুঝেন,
ইউনো হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার কাছে আপনি জানাতে পারেন যে হচ্ছে আমার বন্ধু দুর্ঘটনায় যে কোনো একটা দুর্ঘটনায় পতিত হয়েছে, তাকে সাহায্য করা প্রয়োজন। তখন আপনাকে ইউনো মহোদয় হচ্ছে আপনাকে সহায়তা প্রদান করবে। অথবা আপনি দলীয় ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে হচ্ছে ফান্ড কালেক্ট করতে পারেন আপনার স্কুলের সামনে থেকে। অথবা বাজারে বাজারে হচ্ছে আপনি একটি বক্স নিয়ে গেলেন, যেখানে লিখা থাকলো যে হচ্ছে আপনার বন্ধু এই সমস্যায় রয়েছে, তাকে হচ্ছে সহযোগিতা করার জন্য কিছু টাকা প্রয়োজন। তাহলে হচ্ছে আপনাকে মানুষ হচ্ছে সহযোগিতা করবে এবং আপনারা আপনার বন্ধুর আর্থিক সমস্যাটি দূর করতে পারবেন। তো এর ফলাফলটি কি হবে? আর্থিক সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং এই সমস্যাটি সমাধান করতে পেরে আপনার কি অনুভূতি হতে পারে দেখি। তাদের এই সমস্যাটি সমাধান করতে পেরে আমরা সকলেই মানসিক প্রশান্তি অনুভব করেছিলাম। তো সমস্যা যদি আপনি সমাধান করেন অন্যেরটা, তাহলে আপনি অবশ্যই প্রশান্তি অনুভব করবেন। তো এর মাধ্যমে আমাদের ক্লাসের একদম সর্বশেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে আমাদের আলোচনায় এতটুকুই ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা আরো ভিডিও পেতে চান অথবা হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের ইজি টু গো এডুকেশনে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।